আচ্ছা খেয়াল করো, আজকের টপিক হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগ ইংরেজি হচ্ছে স্কেপ ভেলোসিটি। বোঝা গেছে? স্কেপ মানে কি বলো তো? স্কেপ মানে পলায়ন করা, মুক্ত হওয়া, ছেড়ে যাওয়া, তাই না? স্কেপ ভেলোসিটি মানে হচ্ছে মুক্তিবেগ। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবীর গ্রাউন্ড সারফেস থেকে, ভূপৃষ্ঠ থেকে, মনে করো ভূপৃষ্ঠ থেকে কেউ একজন একটা গোলক যদি নিক্ষেপ করে, উপরের দিকে নিক্ষেপ করে, খেয়াল করো, পৃথিবী থেকে একটা গোলককে উপরে নিক্ষেপ করলে এটা আবার কি মাটিতে পড়ে যায় না? পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে একটা গোলককে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয়, এটা আবার ঘুরে ঘুরে মাটিতে পড়ে যায়। বোঝা গেছে? এখন এটাকে যদি আমরা আরেকটু বেশি বেগে নিক্ষেপ করি, খেয়াল করো, এইখান থেকে এটাকে আরেকটু বেশি বেগে নিক্ষেপ করলে এটা অনেক দূরে চলে যাবে, কিন্তু ওইখানে কি মাটি আছে? ওইখানে কি পড়ার জায়গা আছে? আমরা অল্প বেগে নিক্ষেপ করলে উপরে উঠে আবার পৃথিবীতে পড়ে যাবে, অনেক বেশি বেগে নিক্ষেপ করলে অনেক দূরে চলে যাবে, তাই না? কিন্তু এখানে তো মাটি নাই। এখানে যদি মাটি না থাকে তাহলে এইটা কি এই দিকে চলে যাওয়ার কথা না? ওইদিকে চলে যাওয়ার কথা, কিন্তু ওইদিকে তো যাবে না, কারণ মহাকর্ষ বল এটাকে ধরে রাখে। গ্র্যাভিটেশনাল ফোর্স, পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স বস্তুটাকে যাইতে দিবে না, তাই না? মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে যাইতে দিবে না। তো এটা কি হবে খেয়াল করো, একটু বেশি বেগে যখন আমরা নিক্ষেপ করব তখন এটা ঘুরতে থাকবে, পৃথিবীর চারপাশে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। বোঝা গেছে? পৃথিবীর চারপাশে কী হবে? বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। আমি আবার রিপিট করতেছি, দেখো, একটা বস্তুকে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি, কোনাকুনি নিক্ষেপ করলে এটা আবার মাটিতে পড়ে যায়। এটা হচ্ছে 1 নাম্বার ঘটনা। যখন আমি অনেক বেশি বেগে নিক্ষেপ করব, এটা অনেক দূরে চলে যাবে, অনেক দূরে সরে যাবে, তাই না? দূরে সরে যাওয়ার পরে ওইখানে মাটি নাই, ওইখানে কি মাটি আছে? তো এটা নিচে পড়ার জায়গা নাই, তো এটা কি করবে? চারদিকে ঘুরতে থাকবে। এইখান থেকে এই দিকে সরে যাওয়ার কথা, কিন্তু এই দিকেও যাইতে পারবে না, কারণ মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স এটাকে যাইতে দেয় না। বোঝা গেছে? তো তখন এটা কি হয়? বৃত্তাকার পথে ঘুরতে থাকে। আমরা যদি বেগ আরেকটু বাড়াই, এবার কি হবে বলো তো? এবার যদি আরেকটু বেশি বেগে নিক্ষেপ করি এটাকে, তাহলে এটা অনেক দূরে সরে যাবে, কিন্তু মহাকর্ষ বলের কারণে একেবারে মুক্ত হইতে পারবে না, এটা কি আবার এইদিকে সরে আসবে, আবার এইদিকে সরে যাবে। এই যে এরকম পথ তৈরি হয়ে যাবে না? 2 নাম্বার পথের চাইতে, এই যে 2 নাম্বার যে পথটা ছিল এটার চাইতে 3 নাম্বার পথ, এটা কি আরেকটু বেশি দূরে যাচ্ছে না? কিন্তু মহাকর্ষ বল এর কারণে মহাকর্ষ ক্ষেত্রের বাইরে যেতে পারবে না। বোঝা গেছে? অনেক দূরে যাবে, কিন্তু মহাকর্ষ ক্ষেত্রের বাইরে যেতে পারবে না। বুঝছো? আচ্ছা, আমরা যদি আরেকটু বেশি বেগ দিই তাহলে কী হবে বলো তো? আরেকটু বেশি বেগ দিলে এটা পৃথিবী ছেড়ে চলে যাবে, মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যাবে, অসীম দূরত্বে চলে যাবে। বোঝা গেছে? অনেক বেশি বেগ দিলে পৃথিবী ছেড়ে 1 নং 2 নং 3 নং এই 3টা ক্ষেত্রের চাইতে যদি আরেকটু বেশি বেগ দেওয়া হয়, তখন মহাকর্ষীয় ক্ষেত্র ছেড়ে পৃথিবী ছেড়ে মহাশূন্যে হারা যাবে, তাই না? যে বেগে নিক্ষেপ করলে এরকম মহাশূন্যে হারা যায়, এটার নাম হচ্ছে মুক্তিবেগ। তার মানে 4 নাম্বার যে পদ্ধতিটা, এটা কি বলতো? মুক্তিবেগ। এখানে 4টা ক্ষেত্র দেখলাম আমরা, এর মধ্যে চতুর্থ যে ক্ষেত্রটা এটা হচ্ছে কি? মুক্তিবেগ। বুঝছো? আমরা যদি আরেকটু বেশি বেগ দিই তাহলে কি হবে বলতো? যদি আরও বেশি বেগ দেয় তাহলে এবারও কি পৃথিবী ছেড়ে চলে যাবে। এটা কি মুক্তিবেগ হবে? 5 নাম্বার যেটা, এটা কি মুক্তিবেগ নাকি মুক্তিবেগের চাইতেও বেশি বেগ? মুক্তিবেগের চাইতেও বেশি বেগ। বোঝা গেছে? মনে করো 5 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে পৃথিবী ছেড়ে চলে যায়, মহাকর্ষীয় ক্ষেত্র ছেড়ে চলে যায়। 4 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে যায় না, 5 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে চলে যায়। তাহলে 7 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলেও কী হবে? চলে যাবে। বোঝা গেছে? 8 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে চলে যাবে। তাহলে চলে যাওয়া এই ব্যাপারটা স্টার্ট হয়েছে কোত্থেকে? 5 মিটার পার সেকেন্ড বেগে। বোঝা গেছে? মিনিমাম কোনটা? 5 মিটার পার সেকেন্ড না? মিনিমাম যে বেগে নিক্ষেপ করলে চলে যায় ওইটাই কি? মুক্তিবেগ। বোঝা গেছে? তাহলে মুক্তিবেগের সংজ্ঞা লিখো সবাই। হ্যাঁ, বন্দুকের না, মুক্তিবেগ অনেক বেশি বেগ আর কি, বন্দুকের গুলি মুক্তিবেগ হবে না। এই দাঁড়াও, তোমরা এক কাজ করো, এই ফিগারটা লিখো, এই ফিগারটার মধ্যে এরকম নাম্বারিং করবা 1 2 3 4। বোঝা গেছে? ফিগারের মধ্যে নাম্বারিং করবা 1 2 3 4, তারপর 4 নাম্বারের মধ্যে একটু মার্কিং করে রাখো, এটা হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগকে আমরা ভিই দিয়ে রিপ্রেজেন্ট করব। ভিই মানে কি বলতো? স্কেপ ভেলোসিটি। ই দ্বারা কি বোঝায়? স্কেপ। বোঝা গেছে? 5 নাম্বারটা 4 নাম্বারটার মধ্যে মার্কিং করে রাখো, এটা হচ্ছে ভিই। আরেকবার রিপিট করতেছি, দেখো, এইখানে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে নিচে পড়ে যায়, এটা হচ্ছে 1 নাম্বার পথ। আর একটু বেশি বেগে নিক্ষেপ করলে এটা চারপাশে ঘুরতে থাকে, এটা কি 2 নাম্বার। আরও বেশি বেগে নিক্ষেপ করলে ওটা হচ্ছে এরকম 3 নাম্বার পথে যায়, তাই না? 1 2 3 এই 3টা পথই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে আছে। আমরা জানি পৃথিবীর আশপাশে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত কি কাজ করে বলতো? মহাকর্ষ বল কাজ করে। যে এরিয়া পর্যন্ত মহাকর্ষ বল কাজ করে তার নাম কি? মহাকর্ষীয় ক্ষেত্র। 4 এবং 5 এটা কি? মহাকর্ষ ক্ষেত্রের বাইরে চলে গেছে, তাই না? যেখান থেকে স্টার্ট হয়েছে মহাকর্ষ ক্ষেত্রের বাইরে যাওয়া, এটার নামে কি? মুক্তিবেগ। বোঝা গেছে? আচ্ছা, এবার মুক্তিবেগের সংজ্ঞা লিখো।
মুক্তিবেগের সংজ্ঞা লিখো সবাই। মুক্তিবেগের সংজ্ঞা লিখো। দেখো এই যে মুক্তিবেগ, মুক্তিবেগকে আমরা ভিই দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই না? মুক্তিবেগের সংজ্ঞা লিখো। ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে ন্যূনতম যে বেগে নিক্ষেপ করলে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না। তাকে মুক্তিবেগ বলে। আচ্ছা দেখো, মুক্তিবেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। মুক্তিবেগ হচ্ছে প্রতিটা গ্রহ এবং উপগ্রহের জন্য আলাদা। পৃথিবীর মুক্তিবেগ আর চাঁদের মুক্তিবেগ একরকম না, বোঝা গেছে? পৃথিবী, চাঁদ, মঙ্গল প্রত্যেকটার মুক্তিবেগ আলাদা আলাদা, বোঝা গেছে? প্রত্যেকটা গ্রহের মুক্তিবেগ আলাদা। এখন দেখো, ভূপৃষ্ঠ থেকে ন্যূনতম যে বেগে নিক্ষেপ করলে তা পৃথিবীতে ফিরে আসবে না, এটা হচ্ছে মুক্তিবেগ। এখন আমরা মুক্তিবেগের রাশিমালা বের করব। এই যে দেখো, এই যে এটা পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব কত? আর। আমরা ভূপৃষ্ঠ থেকেই কোনো বস্তুকে নিক্ষেপ করি, তাই না? এই যে ভূপৃষ্ঠ থেকে বস্তুকে নিক্ষেপ করতাম না, ভূপৃষ্ঠ থেকে মনে করে যে বস্তুটাকে নিক্ষেপ করব এই বস্তুটার ভর হচ্ছে স্মল এম। সবাই একটু বোর্ডে তাকাও, এই বস্তুর ভর কত? স্মল এম। পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম। পৃথিবী থেকে বস্তুটাকে নিক্ষেপ করব। এখন দেখো, বস্তুকে নিক্ষেপ করে কই নিয়ে যাব আমরা? মহাশূন্যে। কোথায় নিব? মহাশূন্যে। তাহলে একদম শুরুতে আমাদের যে দূরত্ব কি বলতো? R1। শুরুতে যে দূরত্ব এটা কি? R1। R1 এর মান হচ্ছে আর। মানে বস্তুটা শুরুতে কোথায় ছিল? পৃথিবীর পৃষ্ঠে। শুরুতে বস্তু কই ছিল? পৃথিবীর পৃষ্ঠে। পৃথিবীর কেন্দ্র থেকে এটা দূরত্ব হচ্ছে আর, ব্যাসার্ধ। এটাকে দিলাম R1। তারপর এটা চলে যাবে কোথায়? অসীমে। কোথায় চলে যাবে? এটাকে আমরা পাঠাচ্ছি অসীমে। অসীম দূরত্বে R2 এর মান কত? ইনফাইনাইট, তাই না? অসীম দূরত্বে যে ডিস্টেন্স, এটাকে আমরা কি ধরবো? R2। এটা হচ্ছে R2, বুঝছো? এখন দেখো, মানে আমরা ভূপৃষ্ঠ থেকে বস্তুটাকে পাঠাচ্ছি অসীমে। তাহলে শুরুতে আমার দূরত্ব কত ছিল? R1। আর অসীমে পাঠাইলে, যখন ইনফাইনাইট ডিস্টেন্সে পাঠাই দিব, তখন R2 এর মান কত? অসীম, বুঝছো? R2 এর মান হচ্ছে অসীম। হ্যাঁ, দূরত্ব হচ্ছে কেন্দ্র থেকে, এই যে পৃথিবীর কেন্দ্র থেকে এই দূরত্বটা হচ্ছে ইনফাইনাইট, বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো, এইখান থেকে যদি অসীমে চলে যায়, তাহলে এটা কি মহাকর্ষ বল দ্বারা কাজ হচ্ছে, বা মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে? আমরা গতদিন পড়ছিলাম যে দুইটা বস্তু M1 এবং M2, এরা যদি R1 দূরত্বে থাকে, একটু খেয়াল করো, পরে লিখবা, এখানে M1 এবং M2 দুইটা বস্তু কত দূরত্বে আছে? R1 দূরত্বে। এবং এদেরকে যদি মহাকর্ষ বলের কারণে এরা যদি কাছাকাছি চলে আসে, M1 আর M2 আরেকটু কাছাকাছি চলে আসে, এই দূরত্বটা হচ্ছে R2, বোঝা গেছে? তখন মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের ফর্মুলা কি পড়ছিলাম আমরা? G(M1)(M2) 1/R1 - 1/, মনে আছে না? এটা হচ্ছে মহাকর্ষ বলের কারণে কৃত কাজের ফর্মুলা। গত ক্লাসে এগুলো আমরা পড়ছিলাম, ঠিক আছে? তো এখানে দুইটা বস্তু আগের দূরত্ব কি ছিল? বেশি। এখনকার দূরত্ব কি? কম। কিন্তু আমরা যখন মুক্তিবেগে নিক্ষেপ করব, তখন এদের দূরত্ব শুরুতে কম ছিল, পরে কি? বেশি। R1 দূরত্ব কম আর R2 দূরত্ব কি? বেশি, অনেক বেশি, অসীম, বোঝা গেছে? তাহলে আমরা এরকম লিখতেই পারি যে এখানে আমরা এরকম লিখতেই পারি যে M1 ভরের, স্মল m ভরের বস্তুকে কত বেগে পাঠাবো আমরা? মুক্তিবেগে। কত বেগে পাঠাবো? মুক্তিবেগ। VE বেগে পাঠাবো। কোথায় পাঠাবো? অসীমে, বোঝা গেছে? তাহলে সংজ্ঞা লিখো, এখানে একটু সংজ্ঞা লিখো। মনে করি ভূপৃষ্ঠ থেকে স্মল m ভরের বস্তুকে, ভূপৃষ্ঠ থেকে স্মল m ভরের বস্তুকে স্মল m ভরের বস্তুকে VE মুক্তিবেগে
অসীম দূরত্বে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করা হলো অসীম দূরত্বে নিক্ষেপ করা হলো। আচ্ছা একটু খেয়াল করো তো, সবাই একটু খেয়াল করো, যদি আমরা অসীম দূরত্বে পাঠাই তাহলে আমরা যখন এই বস্তুটাকে পাঠাবো তখন এর গতিশক্তি থাকবে। এই গতিশক্তি কিসের সমান হবে? মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজের সমান, তাই না? আমি বস্তুটাকে যখন পাঠাবো আমি কি দিচ্ছি? গতিশক্তি। আমি কি দিচ্ছি? গতিশক্তি। এবং গতিশক্তি কার বিরুদ্ধে কাজ করতেছে? মহাকর্ষ বলের বিরুদ্ধে। বোঝা গেছে? মহাকর্ষ বল দ্বারা যে কৃত কাজ, এই দুটো কি ইকুয়াল হবে না? মনে রাখবা, কৃত কাজের আরেকটা নাম হচ্ছে যান্ত্রিক শক্তি। কৃত কাজের নাম কি? যান্ত্রিক শক্তি। তার মানে বস্তুর গতিশক্তি ইকুয়াল কি হবে? কৃত কাজ বা যান্ত্রিক শক্তি। বোঝা গেছে? এইটুকুতে কার কোনো ডাউট আছে? আমি বস্তুটাকে পাঠাচ্ছি, কি গতিশক্তি দিচ্ছি, বস্তু অসীমে চলে গেছে, তখন মহাকর্ষ বলের বিরুদ্ধে কি হয়েছে? কাজ হয়েছে। তার মানে কাজ হচ্ছে ডাব্লিউ। বোঝা গেছে? আচ্ছা এবার আমি একটু শেষ করি প্রমাণটা, তারপর লিখবা। আগে কেউ কিছু লেখার দরকার নাই, সবাই একটু থামো, সবাই একটু বোর্ডে তাকায় থাকো। এই যে আমি কি দিচ্ছি? গতিশক্তি ই কে। কি দিচ্ছি? গতিশক্তি ই কে। গতিশক্তি কিসে কনভার্ট হচ্ছে? ডাব্লিউ। যান্ত্রিক শক্তি। তা বা এরকম লিখতেই পারি, গতিশক্তি ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। হাফ স্মল এম ধরবো না ক্যাপিটাল এম? স্মল এম। স্মল এম ভরের বস্তুকে পাঠাচ্ছি, তাই কি লিখবো? হাফ স্মল এম ভি স্কোয়ার। এখানে ভি স্কোয়ার লিখবো নাকি ভি স্কোয়ার লিখবো? ভি স্কোয়ার, কারণ এটা মুক্তিবেগ। বোঝা গেছে? তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল, এখানে মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। কৃত কাজের ফর্মুলা কি? জি এম ওয়ান এম টু বাই জি এম ওয়ান এম টু ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু। আচ্ছা এবার বলো, এখানে একটা এম ওয়ান হচ্ছে, এখানে একটা ভর এম ওয়ান হচ্ছে স্মল এম, আরেকটা ভর কি বলো তো? ক্যাপিটাল এম। পৃথিবীর ভর, একটা বস্তুর ভর, যে বস্তুটা আমরা পাঠাচ্ছি, আর এটা কি? পৃথিবীর ভর, ক্যাপিটাল এম। বোঝা গেছে? এইখানে আর ওয়ান কি? ইনিশিয়াল দূরত্ব, প্রারম্ভিক দূরত্ব, শুরুর দূরত্ব, তাই না? এই আর ওয়ানের মান কত বলো তো? পৃথিবীর ব্যাসার্ধের সমান। আর ওয়ান কিসের সমান? পৃথিবীর ব্যাসার্ধের সমান। বোঝা গেছে? আর পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, আর আর টু কত বলো তো? অসীম, ইনফিনিটি। বুঝছো এটুকু? আর বাম পাশে কি লিখবো? হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার। এবার দেখো এখানে এম এম কেটে যায় না? দুই সাইড থেকে এম এম কেটে যায়, এই যে এম বাদ দিয়ে দিলাম। বা আমরা ভি বের করতে চাচ্ছি, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু জি এম ওয়ান বাই কি বলতো? আর মাইনাস এটা কি? শূন্য না? কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে কি হয়? শূন্য হয়। এই টুটা ওই পাশে চলে গেলে এই যে টু। বুঝা গেছে? তাহলে ফাইনালি ভিই সমান কি থাকে বলো? 2gm বাই আর রুট ওভার, এরকম না? এটা হচ্ছে মুক্তিবেগের ফর্মুলা। এই বুঝছো তোমরা এইটুকু? এটা হচ্ছে মুক্তিবেগের ফর্মুলা। আরেকটু কাজ করি আমরা, এই দেখো এখানে আমরা এরকম লিখতেই পারি, খেয়াল করো। এইখানে এই যে 2gm বাই আর, আমি এইখানে একটা এক্সট্রা আর নিলাম, তাহলে উপরে একটা এক্সট্রা আর নিতে হবে। নিচে একটা এক্সট্রা আর নিলাম, উপরে একটা এক্সট্রা আর নিতে হবে। এবার বলো তো এইটুকু কার মতো দেখা যায়? এই যে এইটুকু দেখা যায় অভিকর্ষ স্তরণের মতো, তাই না? অভিকর্ষ স্তরণ জি সমান কি শিখছি আমরা? জিএম বাই আর স্কোয়ার। বোঝা গেছে? অভিকর্ষ স্তরণ জিএম বাই আর স্কোয়ার। এবার বলো তাহলে এইটুকু কি লেখা যায়? 2g আর রুট ওভার, তাই না? এটা হচ্ছে মুক্তিবেগের আরও একটা ফর্মুলা। তাহলে মুক্তিবেগের ফর্মুলা শিখলাম দুইটা। এখন সবাই একটু বলো আমার সাথে, মুক্তিবেগ ডিপেন্ড করে কিসের উপর? মুক্তিবেগ ডিপেন্ড করে এই যে দেখো পৃথিবীর ভরের উপর বা গ্রহের ভরের উপর। মুক্তিবেগ তো শুধু পৃথিবীর না, গ্রহ উপগ্রহ যে কোনো কিছুর হতে পারে। তাহলে এখানে গ্রহের বা উপগ্রহের ভরের উপর, তারপর এটা কি? গ্রহ বা উপগ্রহের ব্যাসার্ধের উপর, তারপর গ্রহ বা উপগ্রহের অভিকর্ষ ত্বরণের উপর। মুক্তিবেগ এই তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে। বোঝা গেছে? যে বস্তুকে নিক্ষেপ করব ওই বস্তুর ভরের উপর কি নির্ভর করে? যে বস্তুকে নিক্ষেপ করি ওই বস্তুর ভর কি? স্মল এম। স্মল এম তো কেটে গেছে, তাই না? স্মল এম কেটে গেছে না? তার মানে তুমি ছোট একটা মার্বেল নিক্ষেপ করো আর বড় একটা পাথর নিক্ষেপ করো, দুইটারই মুক্তিবেগ কি? সেম। বোঝা গেছে? ডিপেন্ড করে তুমি কোন গ্রহ থেকে পাঠাচ্ছ। অনেক বড় ভরের গ্রহ, অনেক বড় ব্যাসার্ধের, অনেক বড় অভিকর্ষ স্তরণের গ্রহ কিনা। বোঝা গেছে? তুলো এটা। আচ্ছা খেয়াল করো, এখানে মুক্তিবেগ কিসের উপর ডিপেন্ড করে? পৃথিবীর, লিখো এটা নিচে নোট লেখো, নোট। মুক্তিবেগ নির্ভর করে কিসের উপর? নিচে নোট লেখো, মুক্তিবেগ নির্ভর করে
মুক্তিবেগ নির্ভর করে পৃথিবী না গ্রহের কি? মুক্তিবেগ নির্ভর করে গ্রহের ভর, ব্যাসার্ধ আর কিসের উপর? অভিকর্ষ ত্বরণের উপর। এই যে লিখো, মুক্তিবেগ নির্ভর করে, এখানে একটু নোট লিখো সবাই। মুক্তিবেগ নির্ভর করে গ্রহের ভর, ব্যাসার্ধ এবং অভিকর্ষ ত্বরণের উপর। মুক্তিবেগ নির্ভর করে গ্রহ বা উপগ্রহের ভর, গ্রহ বা উপগ্রহের ভর, ব্যাসার্ধ, অভিকর্ষ ত্বরণের উপর। ভর, ব্যাসার্ধ, অভিকর্ষ ত্বরণের উপর। ত্বরণের উপর। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, যে বস্তুকে আমরা নিক্ষেপ করব ওই বস্তুর ভরের উপর মুক্তিবেগ ডিপেন্ড করে না। বুঝা গেছে? লিখো, আবার স্টার্ট দিয়ে লেখো। যে বস্তুকে নিক্ষেপ করা হয় ওই বস্তু ভরের উপর মুক্তিবেগ নির্ভর করে না। ওই বস্তুর ভরের উপর মুক্তিবেগ নির্ভর করে না। মুক্তিবেগ নির্ভর করে না। আচ্ছা, পৃথিবীর মুক্তিবেগ কত? একটা প্রশ্ন লিখো খাতায়। একটা প্রশ্ন লিখো, পৃথিবীর মুক্তিবেগ কত? একটা প্রশ্ন লিখো খাতায়, পৃথিবীর মুক্তিবেগ কত? আচ্ছা, আমরা মুক্তিবেগের দুইটা ফর্মুলা পাইছি না? এই দুইটার যে কোনো একটা দিয়ে করলেই হবে। পৃথিবীর মুক্তিবেগ কত নির্ণয় করো। দেখো, ভিই ইকুয়াল √2g, আর এটা দিয়ে করতে পারো। দুইটা দিয়ে করো তো দেখি কি কি আসে। না, একই আসবে না, মানে একটু কম বেশি আসবে। 2 × 9.8 × 6.4 10⁶। কত আসে বলো তো রেজাল্ট এটার? 11,200 না কি 118 আসে? দেখো, 11,200 মিটার/সেকেন্ড, এটা মুখস্থ রাখবা, বা 11.2 কিলোমিটার/সেকেন্ড, তাই না? মিটার/সেকেন্ডকে আমরা 1000 দিয়ে ভাগ করলাম, কিলোমিটার/সেকেন্ড আসবে। আর এটা দিয়ে করলে কত আসে দেখো তো। এমসিকিউ কিন্তু যে কোনো একটা থাকতে পারে। এটা রেজাল্ট কত আসে? 11,118 না? 11,118 আসে নাকি? 11,185। 11,185। 185। তাহলে এটা কত আসে? 11.18 কিলোমিটার/সেকেন্ড। এমসিকিউ যে কোনো একটা মান থাকতে পারে, ঠিক আছে? বুঝছো এটুকু? নেক্সট টপিক লেখো। ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় মুক্তিবেগ। দুটোই কারেক্ট, হ্যাঁ। নেক্সট টপিক লেখো, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় মুক্তিবেগ। নেক্সট টপিক লিখো, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় মুক্তিবেগ। ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় মুক্তিবেগ। ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় মুক্তিবেগ। ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আর এইচ গভীরতায়। ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আর হচ্ছে এইচ গভীরতায়।
থেকে এইচ উচ্চতায় মুক্তিবেগ। আচ্ছা একটু খেয়াল করো সবাই, এই যে দেখো পৃথিবী, এই যে পৃথিবী, একটু আগে আমরা ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করতাম, তাই না? একটু আগে আমরা বস্তুকে নিক্ষেপ করতাম ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করতাম না? যখন ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করতাম তখন পৃথিবীর কেন্দ্র থেকে আমার ভূপৃষ্ঠের দূরত্ব কত ছিল? আর। তাই আমরা কি লিখতাম? ভি সমান √2gr বা √2gm/r। কিন্তু এবার আমরা এইচ উচ্চতা থেকে নিক্ষেপ করব। কত উচ্চতা? এইচ। তাহলে এইবার আমাদের ভূপৃষ্ঠ থেকে, আমাদের পৃথিবীর কেন্দ্র থেকে এটার দূরত্ব কত? r+h। এইখান থেকে যদি নিক্ষেপ করি বস্তুকে উপরের দিকে, এবার বস্তুটাকে এইখান থেকে নিক্ষেপ করব উপরের দিকে, তো এবার হবে r+h, এটা মনে রাখবা। কিন্তু যদি ভূপৃষ্ঠ থেকে h গভীরতায় হয় তখন r-h না, একটু ঝামেলা আছে। যখন h গভীরে নেমে যাব আমরা, তখন পৃথিবী, এই দেখো VE সমান √2gm/r-h। খেয়াল করো, যখন আমরা h উপরে উঠছিলাম তখন পৃথিবী কি আমার কাছে এরকম ব্যাসার্ধের একটা গোলক ছিল, তাই না? এরকম ব্যাসার্ধের একটা গোলক ছিল, পৃথিবীর ভর ছিল m, আরে বাহিরে এইটুকু কি ছিল? ওগুলো মহাশূন্য, ওইগুলো শূন্যস্থান বা বাতাস, ওটার তো ভর আহামরি বাড়ে না। পৃথিবীর ভর কত ছিল? m। যখন r+h ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করি আমরা, তখন কি পৃথিবীকে এরকম ব্যাসার্ধের একটা গোলক চিন্তা করতে হয়। বাহিরে পৃথিবীর ভরের সাথে বাহিরে কি কোনো কিছু অ্যাড হয়েছে? ওইগুলো শূন্যস্থান বা বাতাস, একেবারে অল্প ভর, বোঝা গেছে? কিন্তু যখন নিচে নেমে আসি আমরা, নিচে নামলে তখন পৃথিবীকে কল্পনা করতে হবে কি, যে এরকম ব্যাসার্ধের একটা গোলক। এই বুঝছো? এটা সম্পূর্ণ পৃথিবীর ভর যদি m হয়, এইটার ভর আর পৃথিবীর ভিতরে কল্পিত যে গোলক, এটার ভর কি সেম হবে? যখন আমরা h গভীরতায় নেমে আসব, তখন h পরিমাণ গভীরে নামলে r-h ব্যাসার্ধের, মানে এইটুকু ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করতে হবে। ওই গোলকের ভর আর পৃথিবীর ভর কি সমান না, এই জন্য এটার নাম দিব আমরা m প্রাইম, অর্থাৎ gm'/r-h। বুঝছো? এটা বুঝছো সবাই? এখন এই m প্রাইম আমরা বের করবো কেমনে? দেখো, m প্রাইম ইকুয়াল টু হচ্ছে ρv। m প্রাইম সমান কি? ρv বা ρv প্রাইম দিতে পারো, মানে এই গোলকটার যে আয়তন, এটার নাম দিব কি আমরা? ভি প্রাইম। এই মেহেদি বুঝছো? এই গোলকের আয়তন দিব কি আমরা? ভি প্রাইম। তাহলে এই যে দেখো, তাহলে m প্রাইম বের করো ρ × 4/3πr-h হোল কিউব। গোলকের আয়তন 4/3πr3, কিন্তু আমাদের এইটুকু গোলকের যে ব্যাসার্ধ, এই যে এইটুকু ব্যাসার্ধ, এটা কি r-h না? এই জন্য r-h হোল কিউব। বোঝা গেছে? আলাদা করে ভর বের করে তারপর অঙ্ক করতে হবে, বুঝছো? রো এর মান পৃথিবীর ঘনত্ব পড়ছি না আমরা 5400 সামথিং, ওটা মুখস্থ বসাইতে পারো, অথবা পৃথিবীর ঘনত্ব আলাদা করে বের করে নিবা। রো ইকুয়াল টু m/v জানি না আমরা, পৃথিবীর ভর জানো, ব্যাসার্ধ জানো, আয়তন জানো, ঘনত্ব বের করে নিবা। ঠিক আছে? এটা কি গড় ঘনত্ব। তুলো এটা সবাই তুলো। এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কি বললাম আমরা? ভূপৃষ্ঠ থেকে h গভীরে মুক্তিবেগ। h গভীরে মুক্তিবেগ। তোলো এটা, তোলো দ্রুত তোলো। আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা মুক্তিবেগের ফর্মুলা শিখলাম 4টা, ভূপৃষ্ঠের ফর্মুলা 2টা। হ্যাঁ, মুক্তিবেগের ফর্মুলা ভূপৃষ্ঠে কয়টা? 2টা। ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় একটা, h গভীরতায় একটা। বোঝা গেছে? এখানে আরেকটু খেয়াল করো, এখানে আরেকটু বিষয় অ্যাড করে দেখো। এই যে মুক্তিবেগের ভূপৃষ্ঠে ফর্মুলা যে 2টা শিখছি আমরা, এই যে VE সমান √2gr, এটা একটা, আবার VE সমান √2gm/r, এরকম না? এখন এই ফর্মুলার দিকে তাকাইলে মনে হয়, এই ফর্মুলা থেকে মনে হয় VE সমানুপাতিক √1/r। আর এর সাথে এটার সম্পর্ক কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর কি নিচে আছে? আর এইটার দিকে তাকালে কি মনে হয়? VE সমানুপাতিক √r। বোঝা গেছে? এইটা কখন প্রযোজ্য হবে দেখো, মনে রাখবা, একটা রাশির সাথে সম্পর্ক থাকলে অন্য যত রাশি আছে সবাই কি থাকবে? ধ্রুবক। এইটার সাথে যখন সম্পর্ক, এটার সাথে সম্পর্ক থাকলে 2 তো এমনি একটা ধ্রুবক, 2 কি একটা সংখ্যা? 2 এর মান তো সারা জীবনই 2, নাকি 2 মাঝে মধ্যে 3 হয়ে যায়? 2 কনস্ট্যান্ট। অভিকর্ষ ত্বরণ জি এর মান কি পৃথিবীর জন্য? না, অভিকর্ষ ত্বরণ আবার পরিবর্তনশীল। বোঝা গেছে? ভবিষ্যৎ থেকে উপরে উঠলে কমে, নিচে নামলে কমে। তার মানে এইখানে বি সমানুপাতিক √r, এইটা হবে কখন? যখন জি ধ্রুব থাকে। জি কি থাকে? ধ্রুব। একটা রাশির সাথে সম্পর্ক থাকলে আরেকটা ধ্রুবক থাকবে। বুঝছো? আচ্ছা,
এখন এইটা কখন মেনটেন করবে বলো তো? যখন আর এর সাথে সম্পর্ক তখন বাকি সবাই কি ধ্রুবক, 2m নিয়ে একটা কনস্ট্যান্ট, ক্যাপিটাল জি কি মহাকর্ষীয় ধ্রুবক, তাই না? মহাবিশ্বের সব জায়গায় ক্যাপিটাল জি এর মান কি ধ্রুবক একই, তখন m কি থাকবে ধ্রুবক থাকতে হবে, মানে m কিন্তু পরিবর্তনশীল, এক এক গ্রহের ভর এক এক রকম না। যদি আর এর সাথে সম্পর্ক হয় তখন m কি থাকা লাগবে ধ্রুবক, তার মানে ভি সমানুপাতিক √r, এটা কখন হবে যখন কি m ধ্রুবক, এটা লিখে নাও, যখন m ধ্রুবক, বোঝা গেছে? আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, দুইটা গ্রহ এ গ্রহ আর বি গ্রহ, সবাই একটু খেয়াল করো, দুইটা গ্রহের মধ্যে ওজন সমান, এসা বলো দুইটা গ্রহে কোনো একজন ব্যক্তির ওজন সমান, এ গ্রহ এবং বি গ্রহ, দুইটা গ্রহে একজন ব্যক্তির ওজন কি সমান, তাহলে একটা গ্রহের ব্যাসার্ধ যদি আরেকটার 16 গুণ হয়, বি গ্রহের ব্যাসার্ধ এ গ্রহের 16 গুণ, তাহলে বি গ্রহের মুক্তিবেগ এ গ্রহের কত গুণ হবে? আমি কি বলছি, দুইটা গ্রহের ওজন সমান, খেয়াল করো, ওজন ডাব্লিউ সমান কি mg, বস্তুর ভর তো ধ্রুবক থাকে, ওজন সমান মানে আমি কি মিন করছি, জি ধ্রুবক, জি যখন ধ্রুবক থাকে তখন কি এই সম্পর্ক মেনটেন করে না? তাহলে ব্যাসার্ধ 16 গুণ হলে মুক্তিবেগ কত গুণ হবে? 4 গুণ, বোঝা গেছে? এরকম ঘুরায় বেচায় প্রশ্ন দিবে, ধ্রুবক কে আছে, ধ্রুবক কি গ্রহের ভর আছে না অভিকর্ষ ত্বরণ আছে, যে কোনো একটা হিন্টস দেওয়া থাকবে, বুঝছো? তুলো এটা তুলে রাখো, এটা তুলে রাখো। আচ্ছা এবার একদম শুরুর ফিগারে চলে যাও, ওই যে শুরুতে আমরা 5টা ফিগার রাখছিলাম না, শুরুতে আমরা 5টা ফিগার রাখছিলাম, দেখো ওই ফিগারে চলে যাও, এটা মুছে দিলাম, হ্যাঁ শেষ হয়েছে এটা, কোনটা? হ্যাঁ হ্যাঁ, তো এইচ গভীরতায় আবার জি বের করে নিতে হবে, এই জন্য এটার চাইতে ওইটা ইউজ করবা, বোঝা গেছে? এই আমরা এইচ উচ্চতায় আর এইচ গভীরতায় মুক্তিবেগের যে ফর্মুলা শিখছি √2gr, তাহলে এইচ উচ্চতায় r + h লেখা যায়, আর এইচ গভীরতায় কি লেখা যায় বলো তো? 2gr - h এরকম লেখা যায়, তাই না? কিন্তু এখানে একটা ঝামেলা আছে, আমরা জানি ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে অভিকর্ষ ত্বরণ কি কমে, নিচে নামলে অভিকর্ষ ত্বরণ কি কমে। এখন তুমি যদি এই ফর্মুলা ইউজ করতে চাও তখন gh বের করে নিবা, মানে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত এটা বের করে নিবা, আর যদি এইচ গভীরতায় এই ফর্মুলা ইউজ করতে চাও তখন ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জিএস এর মান কত এটা বের করে নিও, বোঝা গেছে? বুঝছো? এটার চাইতে ওইটা ইউজ করো। আচ্ছা আমরা ওই ফর্মুলায় চলে যাই, দেখো আমরা ওই ফর্মুলায় চলে যাই, এই যে দেখো একদম শুরুতে যে ফিগার রাখছিলাম, খেয়াল করো শুরুর ফিগারটাতে যাও, এখানে 5টা পয়েন্ট ছিল না, এখানে একটু থামো সবাই, আমি শেষ করলে পরে লিখবা। আমরা মুক্তিবেগ, এই যে দেখো মুক্তিবেগ ভি এর মান কিন্তু অলরেডি পাইছি, পৃথিবীর মুক্তিবেগ কত 11.2 কিলোমিটার পার সেকেন্ড, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা এত বেশি বেগ কি অর্জন করা সম্ভব? রকেট যখন আমরা মহাশূন্যে পাঠাই তখন কি মুক্তিবেগে পাঠায় নাকি কম বেগে পাঠায়? না, মুক্তিবেগে যদি পাঠাইতাম রকেটকে একবার নিক্ষেপ করলে তো আর জ্বালানি লাগতো না, একবার নিক্ষেপ করবো অটোমেটিক যাইতেই থাকবে, বুঝছো? তখন জ্বালানি লাগতো না। এত বেশি বেগ সেকেন্ডে 11.2 কিলোমিটার, বুঝতেছ? এত বেশি বেগ অর্জন করা সম্ভব হয় না, বোঝা গেছে? এই জন্য রকেটে কি লাগে, জ্বালানি লাগে, রকেট উপরে উঠে আর নিচে কি ধোঁয়া বের হয়, ধাক্কা দিয়ে উপরে উঠে। আর যদি আমরা মুক্তিবেগ অর্জন করতে পারি তখন রকেটকে একবারে সবাই মিলে ধরে পাঠায় দিব, অটোমেটিক যেতে থাকবে, জ্বালানি লাগবে না, বোঝা গেছে? আচ্ছা এখন দেখো এই যে মুক্তিবেগ 4 নাম্বার যে পথটা এটা কি মুক্তিবেগ, বোঝা গেছে? 4 নাম্বারের চাইতে বেশি হইলে মানে মুক্তিবেগের চাইতে বেশি বেগে নিক্ষেপ করলে তখন কি 5 নাম্বার পথ, বোঝা গেছে? 4-এর চেয়ে যদি কম হয় তাহলে কি 1, 2 আর কি 3 নাম্বার পথ, বুঝছো? এখন মুক্তিবেগের মান 11.2, মুক্তিবেগের 1/√2 গুণ, মুক্তিবেগের 1/√2 গুণ বেগে পাঠাইলে 2 নাম্বার পথ ফলো করে, মুক্তিবেগ /√2 বা মুক্তিবেগ ইন্টু 1/√2 একই তো কথা, তাই না? মুক্তিবেগকে 1/√2 করো তো কত আসে 11.2, এটাকে √2 দিয়ে ভাগ করো, কত আসে? 7.92 না 91ই লিখলাম, কোনো কোনো বইয়ে 7.88 দেওয়া, কারণ ওই যে আরেকটা পাইছিলাম না আমরা, আরেকটা রেজাল্ট পাইছি, এই যে এখানে আমরা 11.2 ধরছি, কোনো কোনো জায়গায় আবার আরেকটা ফর্মুলা দিয়ে 11.18 ধরছিলাম। তো যাই হোক 7.88 অথবা 7.91 যে কোনো একটা ধরলেই হবে।
এত বেগে নিক্ষেপ করলে কয় নাম্বার পথ ফলো করে? 2 নাম্বার। বোঝা গেছে? 7.88 এটা মানে কি 7.88 বা 7.91, বুঝছ? এত বেগে নিক্ষেপ করলে 2 নাম্বার পথ ফলো করে। আর যদি মুক্তি বেগে নিক্ষেপ করি অর্থাৎ 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করি তখন কয় নাম্বার পথ ফলো করে? 4 নাম্বার। বোঝা গেছে? তো আমি চাচ্ছি এগুলো একটু পয়েন্ট আকারে লিখে রাখতে। দেখো আমি চাচ্ছি এগুলো একটু পয়েন্ট আকারে লিখে রাখতে। এই যে দেখো 1 নাম্বার, সবাই একটু বোর্ডে তাকাও। 7.88, এই সবাই থামো। 7.88 কিলোমিটার পার সেকেন্ডের চাইতে কম বেগে নিক্ষেপ করলে তখন কোন পথ ফলো করে? 1 নাম্বার। 1 নাম্বার পথটা কি? উপবৃত্তাকার। 1 নাম্বারটা কি? এই যে এটা এইখানে নিচে যদি আমি কমপ্লিট করি 1 নাম্বারটায় তখন এটা কি হবে? উপবৃত্ত হবে। বোঝা গেছে? মাটির নিচে উপবৃত্ত হবে। তাহলে 1 নাম্বার যে পথ এটার শর্ত কি? শর্ত হচ্ছে VE/√2 মানে 7.88 কিলোমিটার পার সেকেন্ডের চাইতে কম বেগে নিক্ষেপ করলে 1 নাম্বার পথ ফলো করবে। 1 নাম্বার পথটা কি? উপবৃত্তাকার। বুঝছো? তো সবাই খাতায় একটু স্টার্ট দিয়ে লেখো যে বস্তুর বেগ V is less than VE/√2 হলে সবাই একটু খেয়াল করো, বস্তুর বেগ VE/√2 এর চাইতে কম হলে লেস দেন VE/√2 হলে বস্তু উপবৃত্তাকার পথে ভ্রমণ করে কি ফিরে আসে, মাটিতে ফিরে আসে। বুঝছো? হলে উপবৃত্তাকার পথে ভ্রমণ করে মাটিতে ফিরে আসে। উপবৃত্তাকার পথে ভ্রমণ করে ফিরে আসে। কোনোভাবে কি মুক্তি হ্যাঁ কি না এত বেশি বেগ অর্জন করা সম্ভব না। তুমি ভবিষ্যতে করবা, যখন না চাই যাবা তখন চেষ্টা করবা। বিভিন্ন ধরনের ইয়েগুলো পাঠাই, যন্ত্রগুলো পাঠাই, ওইগুলো তো স্যার দেখা যায় নতুন নতুন গ্রহ আবিষ্কার করতেছে, অনেকগুলো চলে আসছে। তো ওইগুলো পৃথিবীর আচ্ছা ওইগুলো একটু পরে স্টাডি করি, আপাতত এটা শেষ করি। দেখো 2 নাম্বার পথ খেয়াল করো, বস্তুর বেগ যদি একেবারে VE/√2 এর সমান হয় তখন কোন পথ ফলো করবে? 2 নাম্বার। তখন এই পথের নাম কি? বৃত্তাকার। বোঝা গেছে? এখান থেকে MCQ আসবে। বৃত্তাকার পথে ভ্রমণ করে ওটা কি ফিরে আসে? না, সারা জীবন কিভাবে চলতে থাকে। বোঝা গেছে? তার মানে চিন্তা করো, একবার তুমি এত বেশি বেগ দিতে পারলে এটা সারা জীবন কি ঘুরবে। বুঝছো? তাহলে বস্তুর বেগ যদি VE/√2 এর সমান হয় তখন কি বৃত্তাকার পথে ভ্রমণ করে কি ফিরে আসবে না আসবে না? বৃত্তাকার পথে ভ্রমণ করে ফিরে আসে না। বুঝছো? ফিরে আসে না। আচ্ছা আমি শেষ করি, একবারে পরে লিখো সবাই। 3 নাম্বারটা বলো। এই 3 নাম্বারের শর্ত কি? বস্তুর বেগ কার চেয়ে বড় হবে? VE/√2 এর চাইতে বড় হবে। সবাই একটু বোর্ডে তাকাও। 3 নাম্বার পথটা হচ্ছে VE/√2 এর চাইতে বড়, তবে VE-র চাইতে কি ছোট, তাই না? তার মানে বস্তুর বেগ VE/√2 এর চাইতে বস্তুর বেগ কি হবে? বড় হবে। এই যে বস্তুর বেগ VE/√2 এর চাইতে বড় এবং VE-র চাইতে কি ছোট। এরকম হলে বস্তু কোন পথে ভ্রমণ করে? উপবৃত্তাকার পথে ভ্রমণ করে ফিরে আসে কি না? এখানে একটা মনে রাখবা সবাই, 1 নাম্বারও কি ছিল? উপবৃত্তাকার। 3 নাম্বারও কি? উপবৃত্তাকার। 1 নাম্বারটা ফিরে আসে আর 3 নাম্বারটা কি ফিরে আসে না। 4 নাম্বার দেখো, বস্তুর বেগ কার সমান? মুক্তিবেগের সমান। এরকম হলে তখন এটার নাম কি? মুক্তিবেগ। এই মুক্তিবেগের যে পথ, সঞ্চার পথ, এটা কোন পথে যায় বলো তো? অধিবৃত্তাকার। মুক্তিবেগটা কি? এখন তোমার এইখানে দেখে মনে হবে না এটা অধিবৃত্তাকার। বোর্ডে থাকো সবাই। এই যে পৃথিবী থেকে যখন যাই এটা এইখানে দেখে আপাতত মনে হচ্ছে না অধিবৃত্তাকার, অনেক দূরে গিয়ে এটা এরকম বাঁক নেই, তখন এটা কি হয়ে যায়? অধিবৃত্ত। এই বাঁক নিয়ে অন্য কোথাও চলে যায়। বুঝছো? তাহলে বস্তুর বেগ মুক্তিবেগের সমান হইলে তখন কি? অধিবৃত্তাকার। এবং এটা কি ফিরে আসে? অধিবৃত্তাকার। আচ্ছা যদি বস্তুর বেগ, 5 নাম্বার খেয়াল করো, বস্তুর বেগ যদি মুক্তিবেগের চাইতে বড় হয় তখন কি হবে? তখন কি ফিরে আসবে না, তখন কক্ষপথ চেঞ্জ হয়। এই যে দেখো, যদি মুক্তিবেগের চাইতে বেশি বেগে নিক্ষেপ করি, এটা কি ছিল? অধিবৃত্তাকার। এটা হয়ে যাবে পরাবৃত্তাকার। কি হয়ে যাবে? পরাবৃত্তাকার। পরাবৃত্ত দেখো নাই, পরাবৃত্ত যেরকম থাকে একদিক থেকে আসে আরেক দিকে চলে যায়। তাহলে বস্তুর বেগ মুক্তিবেগের চাইতে বড় হলে এবার হবে কি? পরাবৃত্তাকার। এই 5টা পয়েন্ট মনে রাখবা, এখান থেকে MCQ আসবে।